প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচ্য বিষয় রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংঘ। এখানে একই প্রশ্ন দুইভাবে আসতে পারে। প্রথমত আসতে পারে রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংঘের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো। এখানে মনে রাখা দরকার যে সংঘ, সংগঠন, প্রতিষ্ঠান সব একই। অথবা অন্যভাবে প্রশ্ন আসতে পারে রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংঘের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটা যেভাবে আসুক না কেন উত্তরটা একই রকম হবে। তো রাষ্ট্র বলতে কী বোঝায় সেটা তো আমরা আগের আলোচনাতেই জেনেছি। রাষ্ট্র হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। এর সংজ্ঞা, এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা আগে পেয়েছি, ফলে রাষ্ট্র সম্পর্কে আলাদা করে এখন আর বলার কিছু নেই। এবার হচ্ছে অন্যান্য সামাজিক সংঘ বা সংগঠন বা প্রতিষ্ঠান বলতে কী বোঝায়। মানুষ যেহেতু সামাজিক জীব, তাই সমাজে বসবাসকারী মানুষের নানাবিধ যে চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ করার জন্যই কিছু আলাদা আলাদা প্রতিষ্ঠান বা সংঘের জন্ম হয়। সমাজবদ্ধ মানুষের জীবনের যে নানাবিধ চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য বিভিন্ন সংঘের জন্ম হয়, ক্লাবের জন্ম হয়, সংগঠনের জন্ম হয়, প্রতিষ্ঠানের জন্ম হয়। এগুলো মোটামুটি সব একই। যেমন এই মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাব, মানুষের মধ্যে যে ফুটবলের প্রতি চাহিদা, ফুটবলের প্রতি আগ্রহ, অর্থাৎ খেলাধুলা, ফুটবল কেন্দ্রিক খেলাধুলা করে মানুষের যে শারীরিক এবং মানসিক যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্যই এই ক্লাবগুলোর জন্ম হয়েছে, ইস্টবেঙ্গল বা মোহনবাগান। একই রকমভাবে ক্লাব বা সংঘের পাশাপাশি অন্যান্য সংগঠনও আছে, অন্যান্য সংঘও আছে। যেমন বিভিন্ন পেশাগত সংগঠন আছে, যেমন শ্রমিক সংগঠন, ধর্মীয় সংগঠন, শিক্ষামূলক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ছাত্রছাত্রীদের সংগঠন, যেমন ছাত্রছাত্রীদের সংগঠন, এসএফআই, ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, এরকম অনেক সংগঠন আছে। আবার কৃষক সংগঠন আছে, শিক্ষকদের সংগঠন আছে, কৃষকদের সংগঠন আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সমাজের অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য সংঘ। এগুলো যেমন যদি বলি কৃষক সংগঠন বা সংস্থা, এদের কাজ হচ্ছে কৃষকের উন্নয়ন সাধন করা, কৃষকের বিভিন্ন চাহিদা পূরণ করা। ঠিক একই রকমভাবে ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলা, ছাত্রদের সমস্যাগুলি সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা, সরকারের উপর দাবি পেশ করা ইত্যাদির জন্য ছাত্র সংগঠনের জন্ম হয়েছে। আবার বিভিন্ন স্বাস্থ্য বা সেবামূলক প্রতিষ্ঠান আছে। এই যে বললাম ক্লাব বা শিক্ষা প্রতিষ্ঠান বা কৃষক সংগঠন বা ছাত্র সংগঠন, এই যে সংঘ বা প্রতিষ্ঠানগুলো, এগুলোই হচ্ছে সমাজের অন্যান্য সংগঠন বা প্রতিষ্ঠান বা হচ্ছে সংঘ। তাহলে এগুলো হচ্ছে সমাজবদ্ধ মানুষের জন্য তৈরি হয়েছে এই সংগঠনগুলো, সংস্থাগুলো। আবার একই রকমভাবে সমাজবদ্ধ মানুষের নানাবিধ চাহিদা পূরণ করবার জন্য রাষ্ট্র নামক সংস্থাটারও তৈরি হয়েছে। তো এই রাষ্ট্র এবং অন্যান্য সংগঠনের মধ্যে কিছু সাদৃশ্য আছে, অর্থাৎ মিল আছে, আবার কিছু বৈসাদৃশ্য আছে বা অমিল আছে। আমাদের প্রশ্নের উত্তর হিসেবে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়েই আমাদের এই বিষয়টার উপর আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে। রাষ্ট্র এবং অন্যান্য সামাজিক সংঘের মধ্যে যে সাদৃশ্য বা মিল আছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করতে পারি। প্রথমেই হচ্ছে সাদৃশ্য। তো রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে সাদৃশ্যগুলি কী আছে, অর্থাৎ মিল কী আছে, কোন কোন বিষয়ে রাষ্ট্র এবং অন্যান্য সংঘগুলো একই রকম, সেগুলো হচ্ছে জনসমষ্টি বা জনসংখ্যা ইত্যাদির দিক থেকে একরকম।
উৎপত্তির দিক থেকেও একরকম, বিবর্তনের দিক থেকেও একরকম, পরিচালন পদ্ধতির দিক থেকেও একরকম, শৃঙ্খলার দিক থেকেও একরকম, দায়িত্ব কর্তব্য ক্ষেত্রেও একরকম, আবার অধিকারের ক্ষেত্রেও রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে মিল বা সামঞ্জস্য আছে। প্রথমেই হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্রও যেমন জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে না, রাষ্ট্রের প্রয়োজন থাকতে পারে না, রাষ্ট্র হতে গেলে পরে অবশ্যই জনসমষ্টি দরকার, তেমনি অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও অবশ্যই জনসমষ্টি বা তার সদস্য প্রয়োজন। ক্লাবগুলোর ক্ষেত্রে সদস্য অবশ্যই প্রয়োজন, সদস্য ছাড়া কোনো ক্লাব হবে না। আবার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাত্র ছাত্রী বা শিক্ষক না থাকলে সেটাকে শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না। তাহলে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সংগঠনের ক্ষেত্রে যেমন জনসমষ্টি প্রয়োজন হয়, তেমনি আবার রাষ্ট্রের ক্ষেত্রেও জনসমষ্টির প্রয়োজন। উভয় ক্ষেত্রেই জনসমষ্টি থাকাটা বাধ্যতামূলক। এরপর হচ্ছে উৎপত্তি, অর্থাৎ রাষ্ট্র বা অন্যান্য সামাজিক সংগঠনগুলো কিভাবে উৎপত্তি হলো, কোথার থেকে এগুলোর উৎপত্তি হলো, সেই ক্ষেত্রেও রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে সামঞ্জস্য বা মিল আছে। অর্থাৎ রাষ্ট্রও সমাজ থেকেই উৎপত্তি হয়েছে, অন্যান্য সংঘগুলোও সমাজ থেকেই উৎপত্তি হয়েছে। সমাজবদ্ধ মানুষই রাষ্ট্র তৈরি করেছে, রাষ্ট্রের মানে সমাজের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে। আবার অন্যান্য যে সংঘগুলো তৈরি হয়েছে সে ছাত্র সংগঠন হতে পারে, ক্লাব হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, বা হচ্ছে বিভিন্ন পেশাগত যে সংগঠনগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও উৎপত্তিটা সমাজ থেকেই, কারণ ওই সংগঠনগুলোও সামাজিক সংগঠন। ফলে অন্যান্য সংঘও সমাজ থেকে উৎপত্তি হয়েছে, রাষ্ট্রও ঠিক একই রকমভাবে সমাজ থেকে উৎপন্ন হয়েছে। এরপর হচ্ছে বিবর্তন। সমাজ ব্যবস্থা বিবর্তিত হতে হতে, অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হওয়াটাকেই বলা হচ্ছে বিবর্তন। তা সমাজ ব্যবস্থার যেই পরিবর্তন সেই পরিবর্তিত পরিস্থিতিতে, সমাজের পরিবর্তিত পরিস্থিতিতে কোনো একটা স্তরে গিয়ে যেমন রাষ্ট্রের উদ্ভব হয়েছে, ঠিক একই রকমভাবে অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে বা সংঘ আছে সেগুলোও সামাজিক যে বিবর্তন, সমাজের যে বিবর্তন, সেই বিবর্তনের কোনো একটা স্তরে গিয়ে এই অন্যান্য সংঘগুলোর জন্ম হয়েছে। একদিনে সবগুলো সংঘ একদিনে জন্ম হয়নি। যখন যে ক্ষেত্রে যেভাবে প্রয়োজন হয়েছে, মানুষ তাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি তৈরি করেছে। এইভাবেই বিবর্তনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রাষ্ট্র এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো বিবর্তনের কোনো একটা নির্দিষ্ট স্তরে গিয়েই রাষ্ট্রেরও জন্ম হয়েছে, একই রকমভাবে অন্যান্য সামাজিক যে সংঘগুলো আছে সেগুলোরও জন্ম হয়েছে। এরপর হচ্ছে পরিচালন পদ্ধতি। অন্যান্য সংঘই হোক আর রাষ্ট্রই হোক, এদের নিজস্ব কোনো পরিচালনা করার কোনো ক্ষমতা নেই, নিজে নিজে পরিচালিত হতে পারে না। রাষ্ট্রেরও একটা পরিচালক দরকার, রাষ্ট্রের পরিচালকের নাম হচ্ছে সরকার। ঠিক তেমনি অন্যান্য যে সংগঠনগুলো আছে তারও একটা পরিচালক দরকার। কোনো ক্ষেত্রে হয়তো অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা হচ্ছে পরিচালন সমিতি, কোনো ক্ষেত্রে হচ্ছে তার স্টিয়ারিং কমিটি বা সম্পাদক মণ্ডলী, সম্পাদক, এরা হচ্ছে অন্যান্য সংঘের পরিচালক। ঠিক একই রকমভাবে রাষ্ট্রেরও পরিচালক হচ্ছে সরকার। সুতরাং পরিচালন পদ্ধতির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রাষ্ট্রেরও পরিচালক প্রয়োজন, অন্যান্য সংঘেরও পরিচালক প্রয়োজন। পরিচালক ছাড়া রাষ্ট্র এবং অন্যান্য সংঘগুলো কখনো পরিচালিত হতে পারে না। এরপর হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা ছাড়া কখনো সমাজ জীবন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেই রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রেও দেখা যায় যে নাগরিকদের মধ্যে সুষ্ঠু জীবন জীবিকা যাতে বজায় থাকে তার জন্য রাষ্ট্র কিছু আইন কানুন তৈরি করে, যাতে করে এই আইন কানুন মান্য করে সমাজের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হতে পারে। শৃঙ্খলা ছাড়া রাষ্ট্র ব্যবস্থা কখনো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। ঠিক
একই রকমভাবে অন্যান্য যে সংঘগুলো আছে সেগুলোও পরিচালনা করবার ক্ষেত্রে কিছু নিয়মকানুন অন্যান্য সংঘগুলো তৈরি করে। সেই নিয়মকানুনগুলো প্রত্যেকটা সদস্যকে মানতে হয়। শৃঙ্খলা রক্ষার স্বার্থেই সেই নিয়মকানুনগুলো মানতে হয় অন্যান্য সংঘের ক্ষেত্রেও এবং রাষ্ট্রের ক্ষেত্রেও। সুতরাং শৃঙ্খলার দিক থেকেও রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে মিল বা সামঞ্জস্য আছে। এরপর হচ্ছে দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও রাষ্ট্রের যারা সদস্য অর্থাৎ জনসমষ্টি তাদেরকে কতগুলো রাষ্ট্রের প্রতি কতগুলো দায়িত্ব পালন করতে হয়, কর্তব্য পালন করতে হয়। যেমন আমাদের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, রাষ্ট্রের আইন কানুনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ইত্যাদি অনেক দায়িত্ব আমাদের নাগরিক হিসেবে পালন করতে হয়। সামাজিক জীব হিসাবে বা রাষ্ট্রের সদস্য হিসেবে এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হয়। ঠিক একই রকমভাবে অন্যান্য যে সংঘগুলো আছে সেই সংঘের সদস্যদেরও কিছু সেই প্রতিষ্ঠানের প্রতি কিছু দায়িত্ব বা কর্তব্য পালন করতে হয়। উভয় ক্ষেত্রেই রাষ্ট্র এবং অন্যান্য সংঘের ক্ষেত্রে তার সদস্যদের রাষ্ট্রের প্রতি এবং সংঘের প্রতি কিছু দায়িত্ব পালন অবশ্যই করতে হয়। এরপর হচ্ছে অধিকার। রাষ্ট্রের কাছ থেকে তার সদস্যরা যেমন কিছু অধিকার ভোগ করে থাকে, কারণ রাষ্ট্রের প্রতি যখন তারা দায়িত্ব পালন করে, কর্তব্য পালন করে, তার বিনিময়ে রাষ্ট্রের কাছ থেকে তারা কিছু অধিকার পেয়ে থাকে, অধিকার ভোগ করে। একই রকমভাবে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যেহেতু তারা কিছু কর্তব্য পালন করে, যেহেতু দায়িত্ব পালন করে, ফলে অন্যান্য সংঘের ক্ষেত্রেও সংঘের কাছ থেকে তার সদস্যরা কিছু সুযোগ সুবিধা ইত্যাদি পেয়ে থাকে। ফলে সুযোগ সুবিধা বা অধিকার ভোগ করবার ক্ষেত্রেও রাষ্ট্র এবং অন্যান্য সংঘের সদস্যদের মধ্যে মিল আছে। বৈসাদৃশ্য বা পার্থক্য। রাষ্ট্র এবং অন্যান্য সামাজিক সংঘের মধ্যে যেমন মিল আছে, আবার এই দুটোর মধ্যে অনেক বৈসাদৃশ্য বা পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কী কী পরপর আমরা আলোচনা করতে পারি। প্রথমেই হচ্ছে উদ্ভবগত পার্থক্য। রাষ্ট্রের ক্ষেত্রে যেমন সমাজ ব্যবস্থা বিবর্তিত হতে হতে বিবর্তনের কোনো একটা স্তরে গিয়ে রাষ্ট্রের উদ্ভব হয়েছে, অর্থাৎ সমাজ বিবর্তনের ফলেই রাষ্ট্র গড়ে উঠেছে। কিন্তু অন্যান্য যে সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বিবর্তনের পথ ধরেই এদের পরিবর্তন ঘটছে বটে, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিছু মানুষের উদ্যোগে এবং প্রচেষ্টার মাধ্যমে নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণের জন্য সেগুলো তৈরি হয়েছে। যেমন ক্রীড়া সংস্থা যেগুলো আছে সেগুলো খেলাধুলার চর্চার জন্য তৈরি হয়েছে। আবার সাংস্কৃতিক যে সংঘগুলো আছে নাট্য সংস্থায় বা ইত্যাদি, সেগুলো সাংস্কৃতিক দিক থেকে মানুষকে উন্নততর করার জন্যই সেগুলোর জন্ম হয়েছে। এইভাবেই অন্যান্য সংঘগুলোর উদ্ভব ঘটেছে। এরপর হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য, অর্থাৎ রাষ্ট্রের উদ্দেশ্য একরকম আর অন্যান্য সামাজিক সংঘের উদ্দেশ্য একরকম। সব সংগঠনই কোনো না কোনো একটা বা অল্প সংখ্যক কিছু উদ্দেশ্য পূরণের জন্য গঠিত হয়। অন্যান্য সংঘের ক্ষেত্রে যেমন শিক্ষক সমিতির উদ্দেশ্য হচ্ছে শিক্ষক সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা, ছাত্র সংগঠনের উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের স্বার্থ অক্ষুণ্ণ রাখা বা সুরক্ষিত রাখা। ঠিক একই রকমভাবে বিভিন্ন যে শ্রমিক সংগঠন আছে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা। অর্থাৎ এই যে অন্যান্য সংঘগুলো আছে সেই সংঘগুলোর উদ্দেশ্য সুনির্দিষ্ট, কোনো একটা বা দুটো উদ্দেশ্য সাধন করবার জন্যই সেই ক্লাবগুলো বা প্রতিষ্ঠানগুলো বা সংঘগুলোর জন্ম হয়েছে, এই একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে বা একটা দুটো উদ্দেশ্যকে কেন্দ্র করে। কিন্তু
রাষ্ট্রের উদ্ভব কিন্তু একটা বা দুটো উদ্দেশ্য পূরণ করার জন্য জন্ম হয়নি। রাষ্ট্রের জন্ম হয়েছে সমগ্র সমাজের এবং সমাজস্থ মানুষের জীবনের সামগ্রিক কল্যাণ সাধন করার জন্য, অর্থাৎ সামগ্রিক সব দিক থেকে কল্যাণ সাধন করার জন্যই রাষ্ট্রের জন্ম হয়েছে। অন্যান্য সংঘ হলো একটা দুটো, খেলার ক্ষেত্রে খেলা, স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য সংগঠন, হসপিটাল, শিক্ষামূলক ক্ষেত্রে স্কুল কলেজ ইত্যাদি। কিন্তু রাষ্ট্র এই একটা দুটো উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রের জন্ম হয়নি। রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে বহুমুখী। রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে সমাজের সামগ্রিক বিকাশ, অর্থাৎ রাষ্ট্র ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করবে, রাষ্ট্র নাটক জগতে বা সাংস্কৃতিক জগতেও উন্নয়ন ঘটানোর চেষ্টা করবে, রাষ্ট্র অধিকার সংরক্ষণের ব্যবস্থা করবে, অর্থাৎ সামগ্রিক দিক, সমাজবদ্ধ মানুষের চাহিদার সামগ্রিক দিক সফল করার জন্য, মানুষের চাহিদা পূরণ করার জন্যই রাষ্ট্রের জন্ম হয়েছে। রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে এটাই। রাষ্ট্রের উদ্দেশ্য সামগ্রিক, আর অন্যান্য সংঘের উদ্দেশ্য সীমাবদ্ধ, একটা বা দুটোর উদ্দেশ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আকৃতিগত পার্থক্য। রাষ্ট্রের আকৃতি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ থাকে, অর্থাৎ রাষ্ট্রের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে। এই ভূখণ্ডের বাইরে রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকে না, রাষ্ট্রের অস্তিত্ব সীমাবদ্ধ। কিন্তু অন্যান্য সংঘগুলোর যে আকৃতি সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, অর্থাৎ অন্যান্য সংঘের যে মানে পরিধিগত বিষয়টা সেটা হচ্ছে সীমাবদ্ধ নয়। অন্যান্য সংঘের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, সারা পৃথিবী জুড়েও তাদের কর্মক্ষেত্রের পরিধি থাকতে পারে। যেমন রেড ক্রস সোসাইটি, সারা পৃথিবী জুড়ে এদের কর্মকাণ্ড। আবার ধরো একটা ক্লাব, এখানে যেমন ধরো স্ত্রীসংঘ ক্লাব, এদের কর্মক্ষেত্রের পরিধি কিন্তু রাজগঞ্জ বা তার পার্শ্ববর্তী এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঠিক আরও কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোর কর্মক্ষেত্রের পরিধি কখনো বিশ্বব্যাপী, কখনো আবার একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। স্থায়িত্বের ক্ষেত্রে পার্থক্য। রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংগঠনের মধ্যে স্থায়িত্বের ক্ষেত্রেও পার্থক্য লক্ষ্য করা যায়। রাষ্ট্র হচ্ছে একটি স্থায়ী সংগঠন। রাষ্ট্র পরিচালিত হয় নাগরিকদের একটি অংশকে নিয়ে গঠিত সরকার বা শাসন ব্যবস্থার দ্বারা। সরকার পরিবর্তন হতে পারে, এক সরকার গিয়ে আরেক সরকার আসতে পারে, কিন্তু রাষ্ট্র অপরিবর্তনীয়, রাষ্ট্র চিরস্থায়ী। যদিও মার্ক্সবাদীদের বক্তব্য একটু আলাদা, সেটা অন্য ক্ষেত্রে বলা যাবে। মার্ক্সবাদীদের বক্তব্য হচ্ছে যে সমাজ ব্যবস্থা যখন পরিবর্তিত হয়ে বিপ্লবের মাধ্যমে যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সমাজতন্ত্রের মধ্য দিয়ে যখন সাম্য প্রতিষ্ঠিত হবে, তখন রাষ্ট্রের আর প্রয়োজন থাকবে না। কিন্তু বেশিরভাগ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে একটা স্থায়ী সংগঠন হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু অন্যান্য সংগঠনের ক্ষেত্রে কিন্তু সেই সংগঠনগুলো স্থায়ী নয়। কারণ হচ্ছে সেই সংগঠনগুলো তৈরি হয় একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। সেই উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তখন সেই সংগঠনগুলো আপনা আপনি বিলুপ্ত হয়ে যায় বা তার সদস্যরা সেই সংগঠনকে বিলুপ্ত করে দেয়। যেমন কোনো একটা স্বাস্থ্য সংক্রান্ত একটা সংস্থা যদি নির্দিষ্ট একটা রোগ নির্ণয় করা এবং তার সমস্যার সমাধান করা, অর্থাৎ রোগটার প্রতিরোধ করার মতো ব্যবস্থা করে ফেলতে পারে, নির্মূল করতে পারে, তাহলে পরে সেই স্বাস্থ্য সংক্রান্ত সংস্থাটি আর থাকবে না, আপনি বিলুপ্ত হয়ে যাবে। কারণ ওই নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্যই ওই সংস্থাটা তৈরি হয়েছিল। ফলে যেহেতু রোগটা নির্মূল হয়ে গেছে, ফলে ওই সংস্থার আর প্রয়োজন থাকে না, আপনি বিলুপ্ত হয়ে যায়। ফলে অন্যান্য সংঘগুলো স্থায়ী নয়। সদস্যপদের ক্ষেত্রে পার্থক্য। রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক। প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো রাষ্ট্রের সদস্য হতেই হয়। কিন্তু অন্যান্য সংগঠনের ক্ষেত্রে সদস্যপদ গ্রহণ করাটা বাধ্যতামূলক নয়।
কোনো ব্যক্তি কোনো একটা সামাজিক সংঘের সঙ্গে যুক্ত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাকে কোনো একটা সংস্থার সদস্য হতে কখনো বাধ্য করাতে পারে না। কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করলেই নাগরিক হিসাবে সেই ব্যক্তি থাকতে পারবে, অর্থাৎ রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করতে পারবে। অর্থাৎ রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করলে অবশ্যই রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করতে হবে। অন্যান্য সামাজিক সংগঠনের ক্ষেত্রে সদস্যপদ গ্রহণ করাটা বাধ্যতামূলক নয়, স্বেচ্ছাধীন। সার্বভৌমিকতার ক্ষেত্রে পার্থক্য। তোমরা জানো যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, অর্থাৎ চরম ক্ষমতা আছে রাষ্ট্রের অভ্যন্তরে, অর্থাৎ ভেতরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানের যে ক্ষমতা, সেই ক্ষমতার ঊর্ধ্বে হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা। আবার বিদেশের ক্ষেত্রেও তাই, কোনো বৈদেশিক শক্তি রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না। তার মানে যেটা দেখা যাচ্ছে, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, কিন্তু উল্টো দিকে অন্যান্য যে সামাজিক সংঘগুলো আছে সেগুলোর কোনো সার্বভৌম ক্ষমতা নেই, চরম ক্ষমতা নেই। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিছু ক্ষমতা আছে, কিন্তু সেগুলো রাষ্ট্রের যে আইন কানুন, রাষ্ট্রের যে রীতিনীতি, রাষ্ট্রের যে বিধিনিষেধ, সেগুলোকে মান্য করেই অন্যান্য প্রতিষ্ঠানগুলো চালাতে হয়। এই প্রতিষ্ঠানগুলোর উপর রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। রাষ্ট্রের অধীনে থেকেই এই অন্যান্য সামাজিক সংঘগুলোকে তাদের নিজেদের কাজকর্ম চালাতে হয়। সুতরাং দেখা যাচ্ছে যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বা চরম পর্যায়ের ক্ষমতা আছে, কিন্তু অন্যান্য সংঘের কোনো সার্বভৌম ক্ষমতা বা চরম ক্ষমতা নেই। মোটামুটিভাবে এইভাবে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করতে হবে, বা প্রশ্ন আসলে এইভাবে তোমাদের লিখতে হবে। ধন্যবাদ।